আচ্ছা, তো robot.txt যেটা নিয়ে কথা বলতেছিলাম, robot.txt টা মূলত আপনার ইউজ করা হয় একটা ওয়েবসাইটের ভিতরে যদি কোনো বাধা নিষেধ থাকে। ধরুন আপনার আমার ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি যে আমি গুগলকে বলে দিব যে আমার ওয়েবসাইটের ভিতরে যতগুলা লিংক আছে তুমি সবগুলা লিংকই তুমি ইন্ডেক্স করো। শুধুমাত্র এই শিক্ষানবিশের জন্য ডিজিটাল মার্কেটিং এর কথা, এই লিংকটা এটা ওপেন করলে যে লিংকটা এখানে আসবে এই লিংকটা তুমি তোমার গুগলে তুমি ইন্ডেক্স করবা না। এই কারণে এই বাধা নিষেধ যদি আমি আমার ওয়েবসাইটের ভিতরে দিতে চাই, গুগলকে দিতে চাই, বা গুগল এই জিনিসটা ভিজিটই করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের robot.txt টা এই প্লাগইনটা ইউজ করতে হয় আমাদের ওয়ার্ডপ্রেস বা যে কোনো এইচটিএমএল সাইটে। সেটা ইউজ করতে হয় কিভাবে সেটাও আপনাদেরকে দেখানো হয়েছে। robot.txt টা ইউস্ট এসইও নামের যে প্লাগইনটা আছে, সেই ইউস্ট এসইও প্লাগইনের ভিতরেই এই robot.txt এর একটা অপশন আছে। ওই জায়গাটাতে ক্লিক করে জাস্ট আপনার লিংকটা কপি করে বসাই দিলেই হবে। এই লিংকটা কপি করে বসাই দিলে আর এই লিংকটা গুগল জীবনেও কোনোদিন তার গুগলে এই লিংকটা ইন্ডেক্স করবে না। এই কারণেই মূলত robot.txt টা ইউজ করা হয়। তো যদি আমার ওয়েবসাইটের ভিতরে কোনো বাধা নিষেধ দিতে চাই আমি, যে তুমি আমার এই জিনিসগুলো শুধুমাত্র ইন্ডেক্স করবা, এই জিনিসগুলো ইন্ডেক্স করবা না, মানুষকে দেখাবা না, সেই ক্ষেত্রে আমাদের robot.txt টা ইউজ করতে হয়। আর কোনো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাই, মূলত এই বাধা দেওয়ার জন্যই এই কাজটা করতে হয়, আর কোনো কিছু না। তো আমার সাইটে যেহেতু robot.txt ইউজ করা হয় নাই, তাহলে আমরা লিখবো নো। আচ্ছা, এরপরে আসেন মেজর ব্রাউজার কম্পাটিবিলিটি। মানে হলো আপনার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা গুগল ক্রোম দিয়ে ওপেন হলে কি রকমের দেখায়, মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করলে কি রকমের দেখায়, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করলে কি রকমের দেখায়, এরকমের যতগুলা নন আপনার ব্রাউজার আছে। যেমন আমি এখন এটা ওপেন করছি গুগল ক্রোম দিয়ে। হ্যাঁ, গুগল ক্রোম দিয়ে আমি এটা ওপেন করে দেখলাম যে আমার ওয়েবসাইট ঠিকঠাক মতো শো করতেছে, কোনো ঝামেলা করতেছে। হ্যাঁ, এরপরে আপনি ওপেন করবেন ফায়ারফক্স ওপেন করে দেখবেন যে ফায়ারফক্সে আপনার ওয়েবসাইট ঠিক মতো শো করতেছে কিনা। এরপরে আপনি ইন্টারনেট এক্সপ্লোরারে চেক করবেন, সাফারিতে চেক করবেন। এভাবে বিভিন্ন যতগুলা আপনার জানাশোনা মোটামুটি কমন যেসব ব্রাউজার আছে, সেই ব্রাউজার গুলোকে আপনাকে একটু ম্যানুয়ালি চেক করে দেখতে হবে যে আপনার ওয়েবসাইট গুলো ঠিকঠাক মতো ওপেন হয় কিনা। যদি কোনো একটা ব্রাউজারে সমস্যা থাকে তাহলে সেটা এখানে লিখে দিতে হবে আপনার এই রিপোর্টে, এই জায়গাটা লিখে দিবেন। ধরুন ইন্টারনেট এক্সপ্লোরারে দেখা গেল যে আপনার ওয়েবসাইটের এক অংশ ভেঙে গেছে বা একটা লেখা ছোট আসতেই পারে। এটা কিন্তু আসার সম্ভাবনা থাকে, কারণ যারা ল্যাঙ্গুয়েজ, যারা এই কোডিং গুলা করে, তারা দেখা যায় যে অনেক সময় যারা ওয়েবসাইট ডেভেলপার বা ডিজাইনার, তারা কিন্তু বিশেষ করে ক্রোম বা ফায়ারফক্স নিয়ে সব সময় কাজ করে। দেখা গেল ক্রোম ফায়ারফক্স এর সাথে ম্যাচিং করে তাদের হাইট উইথ এই সেট গুলা করে ওয়েবসাইটের তৈরি করে ফেললো, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে একটা ঝামেলা বা তৈরি হয়ে গেল। এই কারণে এইগুলা একটু ছোট ছোট কাজ, বাট অসাবধানতার কারণে কিন্তু এই ঝামেলাগুলো করে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার এবং সাফারিতে চেক করে দেখতে হবে যে আমাদের কোনো এরর আসে কিনা, এবং কোনো ধরনের দেখতে, ধরুন গুগল ক্রোমে দেখাচ্ছে এক রকমের, ফায়ারফক্সে দেখাচ্ছে আর এক রকমের। গুগল ক্রোমে একটু বড় দেখাচ্ছে, ফায়ারফক্স একটু ছোট দেখাচ্ছে, বা ইন্টারনেট এক্সপ্লোরারে আরো ছোট দেখাচ্ছে, বা সাফারি থেকে দেখলাম যে পুরো ডিজাইনটি ভেঙে গেছে। এরকমের যদি জটিলতা থাকে, সেটা আপনাদেরকে এখানে মেনশন করে দিতে হবে যে মজিলা ফায়ারফক্সে প্রবলেম আছে। আর যদি না থাকে তাহলে আপনারা জাস্ট টাইপ করে দিবেন নো প্রবলেম ফাউন্ড। স্যার, হ্যাঁ, হ্যালো। জি বলুন। স্যার, অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা গুগল ক্রোমে খুব তাড়াতাড়ি ওপেন হয়, আবার দেখা যাচ্ছে মোজিলা ফায়ারফক্সে ওপেন হয় দেরি করে। এটা কি কোনো প্রবলেম হতে পারে? না, এটা কোনো প্রবলেম না। এটা হলো যে এটা এক একটা ফায়ারফক্সের এক একটা পেজ স্পিড, ইনসাইড স্পিড থাকে। ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা না। আমাদের সমস্যা হলো ডিজাইন ঠিক মতো আসতেছে কিনা, মূলত সেটাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপরে আসলে দেখুন পেজ স্পিড পারফরমেন্স। আমার ওয়েবসাইটের পেজ স্পিড পারফরমেন্স কোনটা সেটা আমরা দেখব। সেই পেজ স্পিড পারফরমেন্সটা দেখার জন্য আমাদের গুগলেরই টুলস আছে। সেটা আমরা ডাইরেক্ট টাইপ করব যে পেজ
পেজ স্পিড টেস্ট দিয়ে সার্চ দিলে এই দেখুন পেজ স্পিড ইনসাইট, এটা গুগলেরই একটা প্লাগইন, ওপেন হবে। এই যে দেখুন ওপেন হলো। এখানে আমরা এখানে টাইপ করব এখন www, তারপরে অ্যানালাইজে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে পেজ স্পিডের পার্সেন্টেজটা আপনাকে এখানে শো করবে। একটু সময় নেবে, একটু সময় আমাদের ওয়েট করতে হবে। দেখুন দেখুন আমার এখানে রেজাল্ট দিচ্ছে কি রেজাল্ট, দ্য স্পিড স্কোর ইজ বেসড অন দ্য ল্যাব ডাটা অ্যানালাইজ বাই দ্য লাইট হাউস। অ্যানালাইসিস টাইম বা এত টাইমে আমি শো করছে স্কেল, এটা আমার 90 থেকে 100% ফাস্ট, আর এটা হলো 50 থেকে 89 অ্যাভারেজ, আর 0 থেকে 49 এটা হলো স্লো। তার মানে আমার স্লোর পার্সেন্টেজ এখানে কত শো করতেছে দেখুন 15, মানে 0 থেকে 49 এর মধ্যে আমি আছি। তার মানে আমাকে রিপ্রেজেন্ট করতেছে যে আমার এই ওয়েবসাইটে কি স্লো। এখন এই জিনিসটা আপনাদের কেন দেখাচ্ছে এবং এটা দেখার কারণটা কি, এটা আচ্ছা সরি আমি আরেকটা ওয়েবসাইটে আছি এখন, আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা না। এই যে দেখুন আমি 56% আছি, আমি এখন কোথায় আছি 50 থেকে 89 পর্যন্ত অ্যাভারেজের মধ্যে আছি আমি মূলত। আমি কিন্তু এখনো 100% 90 থেকে 100% নাই। যদি এটা এই কালার আসতো, কালার এটা আসতো, তাহলে আমি একদম 100% পারফেক্ট, আমার কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, এরপরে আপনার দেখেন এখানে আরো কিছু রিপোর্ট এখানে আছে, সার্ভার ইমেজ ইন দ্য নেক্সট জেনারেশন ফরম্যাটস কি অবস্থাতে আছে, এগুলো একটু দেখে নেবেন। বাট এগুলো আমাদের খুব একটা জরুরি না, আমাদের মেইন জরুরি যেটা যে আমার অবস্থানটা কোথায় আছে। হ্যাঁ, এখানে এই যে এটা যদি আমার কোনো কারণে 0 থেকে 49 এর মধ্যে থাকে তাহলে অবশ্যই আমার সাইটকে নিয়ে একটু কাজ করা প্রয়োজন, কাজ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে প্রবলেম, সেই জিনিসটা আমাদেরকে বের করে নিতে হবে। এবং এখানে আরো দেখা আছেন ফার্স্ট সিপিইউ আইডেল, দেখেন স্পিড ইন্ডেক্স আছে এখানে, কত দ্রুত এটা ইন্ডেক্স হয় সেটাও লেখা আছে। বাট এখান থেকে আপনি মূলত এগুলো আমার মেইন দরকার এখানে 90 থেকে 100% এবং 50 এটার মধ্যে, এই দুটোর মধ্যে থাকলে এনাফ। যদি কোনো কারণে 0 থেকে 49% এর মধ্যে চলে আসে তখন আমাদেরকে নিয়ে এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এখানে শুধু শুধু অযথা আপনাদের এনার্জি নষ্ট করার কোনো যৌক্তিকতা নাই। কেন যৌক্তিকতা নাই, ইটস ডিপেন্ড করে আপনার লোকাল যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা আপনি ইউজ করেন সেটার উপরেও অনেকটা নির্ভর করে এই রিপোর্টটা। কারণ আমরা বাংলাদেশে যে খুব ফাস্ট ইন্টারনেট ইউজ করি বিষয়টা কিন্তু সেটা নয়। আপনি দেখবেন আমার এখানে 56% শো করতেছে, এটা যে আমার এই সাইটটা স্পিডের পার্সেন্টেজ হলো 56%। বাট এই সেম সাইটটা যদি আমেরিকা থেকে এখন সার্চ দেয় কেউ, এটা আমি ড্যাম শিওর যে 90 থেকে 100% শো করবে। কেন? কারণ হলো আমাদের দেশের যে ইন্টারনেটের যে গতি, বা আমি আমার এই পিসিতে যে ইন্টারনেটের গতি আছে, আপনি আপনার কম্পিউটার থেকে এখন ট্রাই করে দেখেন, দেখবেন যে এই জিনিসটা ভেরি হয়ে গেছে, মানে এটা চেঞ্জ হয়ে যাবে। 56% শো করবে না, আমার মনে হয় না, হয় কম করবে নাহলে বেশি করবে। এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল যে পিসির উপরে বসে, মানে যে পিসিতে যে কম্পিউটারে বসে আমরা মূলত এই স্পিড টেস্টটা টেস্ট করতেছি, সেই কম্পিউটারের গতি এবং সেই কম্পিউটারের ইন্টারনেটের গতির উপর অনেকটা নির্ভর করে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এটা মেইনলি মোটামুটি 50% ক্রস থাকলেই আপনারা সেফ মনে করতে পারেন। বা কোনো কারণে যদি 50% এর নিচে শো করে সেক্ষেত্রে অন্য একটা কম্পিউটারে বা অন্য একটা আলাদা ইন্টারনেট সার্ভিসের ফাস্ট ইন্টারনেটে বসে ট্রাই করে দেখবেন যে তখন কত আসে। অযথা এটা নিয়ে টেনশন করার বা এটার পিছনে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। তাহলে আমার পেজ স্পিড আমি এখান থেকে রিপোর্টে আমি লিখে দিব 56%। আচ্ছা, এরপরে
ওই তো এক একজনেরটা এক এক রকমের শো করবে। এটা আমার কম্পিউটারটা স্লো হয়তো বা আমার কম্পিউটারটা ইন্টারনেট স্পিড একটু কম, দ্যাটস ওয়াই আমারটা 56 শো করতেছে, আপনারটা 72 শো করতেছে। আচ্ছা, তো এরপরে আসেন যে ডেটা স্ট্যাক চার্ট। ডেটা স্ট্যাক চার্ট বলতে কি বোঝায়? ডেটা স্ট্রাকচারটা হলো, এটার জন্য আমাদের গুগলের একটা টুলস আছে, সেটা আমরা লিখবো, টাইপ করব আমরা এই যে দেখুন এই স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলস, গুগল স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলস। এখানে এসে আপনার ডোমেইনটা টাইপ করবেন, টাইপ করার পরে দেখেন এখানে যদি কোনো স্ট্রাকচার ডাটার যদি কোনো এরর আসে, এখানে তাহলে এরর আসবে। আর যদি কোনো এরর না আসে তাহলে আপনার ডেটা স্ট্রাকচার্ড, কোনো ঝামেলা নাই, জিরো এরর শো করতেছে, কোনো ওয়ার্নিংও নাই। যদি এখানে কোনো কোনো ওয়ার্নিং বা এরর শো করে, সেক্ষেত্রে আপনাদের এই জায়গাটাতে ক্লিক করলে কি এরর শো করতেছে কোথায়, সেই জিনিসটা আপনাদেরকে দেখা রিপ্রেজেন্ট করবে যে এই জায়গাটাতে আপনার এরর আছে বা প্রবলেম আছে। আচ্ছা, এদিকে তো সব কোডিংও শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এটাতে কোনো এরর নাই, তাহলে আমি এটা লিখবো ডাটা স্ট্রাকচার্ড, ওকে, ঠিক আছে, স্ট্রাকচার করা আছে ডেটা। এরপর আসেন মোবাইল ফ্রেন্ডলি। আপনার এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা বের করার জন্য আপনার সেম গুগলেরই টুলস আছে। আমি যদি টাইপ করি www.shikbukui.com, তাহলে রান টেস্ট, অ্যানালাইজ করতে একটু সময় নেবে। দেখুন এখানে পেজ বলতেছে পেজ ইজ নট মোবাইল ফ্রেন্ডলি, বলতেছে। বেসিক্যালি এটা একটা এরর মেসেজ আসছে, মূলত এটা আসার কথা না, এটা আসলে ফ্রেন্ডলি, এটা ভুল আসছে। দেখুন পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, আগে ক্লিয়ার মানে ক্যাশটা ধরে রাখছিল, এই কারণে ওই মেসেজটা আসছিল, বাট মাইনলি আমাদের ওয়েবসাইটটা ওয়েব ফ্রেন্ড মানে মোবাইল ফ্রেন্ডলি আর কি। এই যে দেখুন পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, হ্যাঁ, বাট পেজ লোডিং ইস্যুস, কিছু লোডিং ইস্যুস আছে, যে পেজ পার্শিয়ালি লোডেড, not all pages sources could be loaded. This can affect how Google sees the understands your page. Fix availability problems for any resources that can affect how Google understand your page. কোন পেজগুলো আপনার ইউজার ফ্রেন্ডলি না, মানে মোবাইল ফ্রেন্ডলি না, সেগুলো আপনার এখানে লিঙ্কগুলো দেখাই দিতেছে। এই যে দেখুন এটাতে একটা প্রবলেম আছে, এটাতে একটা প্রবলেম আছে, হ্যাঁ, এইগুলো হলো আপনার সমস্যা আছে। তো আপনি এখানে কি লিখবেন, এই জিনিসটা কপি করবেন, অথবা এটা পুরোটাই কপি করতে পারেন। কপি এখানে লিখবেন, প্রথমে লিখবেন পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি বাট সাম পেজেস হ্যাজ স্যার ফ্রেন্ডলি LY হবে স্যার।
হ্যাঁ, সাম পেজেস হ্যাজ ইস্যুস, এটা লিখে দিবেন। লেখার পরে এই জায়গাটাতে আপনারা ওই কমেন্টসটা কপি করে এখানে বসাই দিতে পারেন। এই হলো বিষয়। আর যদি চান যে এর সাথে এডিশনাল ওই লিঙ্কগুলো দিয়ে দিবেন তাও দিতে পারেন কপি করে, সরি এটা আপনাদের ব্যাপার। এই যে নিচে লিঙ্ক আছে দেখেন কোন কোন লিঙ্কে প্রবলেম আছে সেই লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, এই লিঙ্কগুলো কপি করে দিতে পারেন। এটা যত ভালোভাবে সময় নিয়ে করে করতে পারেন ততটাই আপনাদের জন্য বেটার। তো এখন আসেন, এই যে পুরো রিপোর্টটা আমরা তৈরি করলাম, রিপোর্টটা তৈরি করার পরে যে জিনিসগুলো আমাদের ইএস আছে, যেগুলো আমাদের এসইও ফ্রেন্ডলি আছে, সেগুলোর একটা কালার করে দিব আমরা। সেই কালারটা দিব অবশ্যই সবুজ কালার। হ্যাঁ, সেরকম একটা কালার দেব আমরা, যেটা হলো যে এই সবুজ কালার আমরা চাইলে ইউজ করতে পারি, এই কালারটাই দেই। ইয়েস, সরি, এটা আমরা ইউজ করব মূলত ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এরকম কালার করে দিব। এগুলো ওই সেম কালার করে দিব আমরা সবগুলা। যেগুলো ঠিক আছে সেগুলোর একটা কালার থাকবে, আর যেগুলো ঠিক নাই সেগুলোকে আমরা একটু রেড কালার করে দিব, যে যাতে তারা এই কাজগুলো করতে হয়। এভাবে সবগুলো আপনারা যেগুলো ঠিক আছে সবুজ কালার করে দিবেন, বা অন্য একটা কালার করে নিচে রিমার্কস লিখে দিবেন এখানে, যে একটা কালার দিবেন, যে কালারটা আমি এখন এখানে ইউজ করছি। এই কালারটা সেটা হলো no need to change anything। আর এখানে আরেকটা কালার ইউজ করবেন, সেটা হলো রেড। এখানে লিখবেন মাস্ট has to be to do SEO friendly। That's it। এখানে লিখে দিবেন URL color comments। এই হলো বিষয়। পুরো এসইও অডিট শেষ। তো যেটা যেটা করতে হবে সেই যেমন এটাকে আপনার করতে হবে লাল, রেড করতে হবে। কিছু কিছু পেজেস আমাদের এখানে প্রবলেম আছে, তো এটা আমরা লাল করে দিব। তারপরে আরো কিছু কিছু জায়গায় যেমন এটাকে আমরা লাল করতে পারি এভাবে। তো যেটা যেটা চেঞ্জ করতে হবে সেটা সেটা আমাদের লাল করে দিব, এবং ওইটা আমরা নিচে কমেন্টস করে বুঝিয়ে দিলাম। এই হলো আপনাদের এসইও অডিটের মূল বিষয়। এটা যদি করতে পারেন, এটা যদি আপনাদের করতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার, এবং এটা যত ভালো করে করতে পারবেন রিপোর্টটা, আমি হয়তো আপনাদের ক্লাসের জন্য একভাবে বুঝেছি, বাট ইউ হ্যাভ টু ট্রাই টু ইউর বেস্ট। যত ভালো করতে পারবেন ততই আপনাদের জন্য বেটার। তো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন। এসইও অডিট এখানেই শেষ। স্যার আজকেরটা নিয়ে কোনো কোশ্চেন আপাতত নাই, ক্লাস রিভিউ করে দেখতে হবে, প্র্যাকটিস রিপোর্ট দেখতে হবে। কিন্তু স্যার আমাদের তো আরো কিছু অন্য বিষয় নিয়ে কোশ্চেন আছে, আমার অ্যাট লিস্ট। কি কোশ্চেন বলেন? যেমন স্যার আপনারা একটা ভিডিওতে দেখাচ্ছিলেন স্যার ইমেল মার্কেটিং, এটার সাথে কি আমাদের এসইও কোনো সম্পর্ক আছে কি? অবশ্যই আছে স্যার তাহলে কি আমাদের ইমেল মার্কেটিং কোনো ক্লাস দেখাবেন নাকি? কেন দেখাবো কেন? আহ, ইমেল মার্কেটিং এর টিউটোরিয়াল দিয়ে দিছি না, ওর দেখানোর কি আছে? ওখানে কি আমার কথার ওই যে বাইরে কোনো কথা আছে নাকি? না, ওই যে ওই ভিডিওর মধ্যে যেটা দিচ্ছে ওইটা ইমেল মার্কেটিং হুম। না স্যার, ওই ভিডিওতে আপনারা বলছিলেন যে আপনি বলছিলেন যে মানে সিপি যারা করে তাদেরকে নাকি আলাদা ইমেল মার্কেটিং একটা ক্লাসে নিয়েছিলেন। না, ওখানে আছে ওই যেটা দেখানো হয়েছে ওইটাই। এসইও ইমেল মার্কেটিং আর সিপি এর ইমেল মার্কেটিং একই জিনিস। মেইনলি কাজ হইছে এসইও রও তাদের ল্যান্ডিং পেজ ভিজিট করাইতে হবে, আপনারও আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করাইতে হবে। আচ্ছা স্যার, আরেকটা স্যার হচ্ছে আমাদের এখনো স্যার বাকি আছে স্যার যে আরএসএস ফিডটা স্যার, তারপর প্রুফ সাবমিশন। আরএসএস ফিড আর কি? প্রুফ সাবমিশন। প্রুফ সাবমিশনের একটা ফরম্যাট দিয়ে দিব আমি আগামী ক্লাস আপনাদের শেষ ক্লাস, এরপর আর কোনো ক্লাস হবে না।
আগামী ক্লাসে আমি প্রুফ সাবমিশনের আপনাদের একটা ফরম্যাট দিব আর একটা বেসিক জিনিস দেখাই দিব। প্রুফ সাবমিশন হলো কি কাজ করছেন, কপি পেস্ট আর কিছু না। আপনি এই জায়গায় আচ্ছা লিংক আচ্ছা বিল্ডিং করছেন, সেই লিংক বিল্ডিং এর লিংকটা কপি করবেন, পেস্ট করবেন। আর্টিকেল সাবমিট করছেন, আর্টিকেল সাইটের লিংকটা কপি করে পেস্ট করে দিবেন, স্যার দ্যাটস ইট। ওকে স্যার, আরএসএস ফিডটা আরএসএস ফিডের তো আপনাদের টিউটোরিয়াল দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে টিউটোরিয়াল, আচ্ছা দেখে নেব। আরেকটা স্যার কোশ্চেন ছিল, এগুলো একটু বাইরে, যেমন স্যার মার্কেট, আপনি বলছেন একদিন মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবেন, টিপস এন্ড ট্রিক্স দিবেন আগামী ক্লাসে। স্যার। মানে আগামী ক্লাসে কি আমাদের লাস্ট ক্লাস একেবারে? জি। স্যার আপনারা বলছিলেন স্যার কটা ক্লাস এক্সটেন্ড, আমি বলছিলাম এটা নিবেন, একটা দুটা ক্লাস এক্সট্রা নিবেন। আজকের তো এক্সটেন্ড করতেছি, আজকের তো একটা যেটা করতে এটা তো এক্সট্রা ক্লাস, আগামী ক্লাস যেটা হবে সেটাও তো এক্সট্রা ক্লাস। আপনাদের তো ক্লাস শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা স্যার। ও স্যার, একটু যদি কিছু মনে না করে এটা বলতে, মানে স্যার আপনার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্যার কিভাবে শুরু, কোত্থেকে পথ চলা বা কিভাবে কি এটা বলবেন? আপনার মানে পার্সোনাল এক্সপেরিয়েন্সটা স্যার একটু জানতে চাচ্ছিলাম। আমার এক্সপিরিয়েন্স হলো, আমার ফ্রিল্যান্সিং শুরু 2012 সাল থেকে। প্রথম 12 সাল থেকে আমি যে কাজটা দিয়ে শুরু করছি সেটা ছিল আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর পরে আমি কাজ করছি ওয়েব ডিজাইন নিয়ে, ওয়েব ডিজাইনের পরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং এর পরে এসইও এবং সিপিএ। এখন যেটা করতেছি সেটা। আর রিসেন্টলি আমার সাথে অ্যাড হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনস। এই স্যার এই কাজগুলোকে টাইম টু টাইম চেঞ্জ করতে হয় নাকি? মানে আপনি যেটা দেখলেন আপনি একটা বা একটা করে গেছেন, এটাকে চেঞ্জ করতে হয় টিকে থাকার জন্য, না শখে মার্কেটের বসে শিখছেন? মার্কেটের ট্রেন্ড যেদিকে যায় আপনাকে সেদিকে যেতে হবে। মানে এমন করি নাই যে না আমি এটা নিয়ে পড়ে থাকবো সারা জীবন, এমন কোনো মানে ওয়ে নাই? সেটা আছে, কিছু কিছু সিলেক্টেড টপিকস আছে, যেমন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস। এই কয়েকটা বিষয় আছে যেগুলো আপনার, ও গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো হলে অমৃত, মানে সারা জীবনে বেঁচে থাকবে আপনার। আচ্ছা, আপনি একবার বলছিলেন আপনার ভিডিও একটা ক্লাসে, যে বলছিলেন যে আমরা যখন কাজ করতে যাব তখন আপনার থেকে কিছু মানে ইউজ করতে পারবো, আপনার কিছু পোর্টফোলিও আমরা ইউজ করতে পারবো স্যার, সেটা কেমনে কি করবো? পোর্টফোলিও তো আপনার যখন করবেন আমার ওয়েবসাইট ইউজ করতে পারেন। আমার তো প্রায় কত 200-র উপরেই আছে ওয়েবসাইট করা, আছে নিজের করা ওয়েবসাইট আছে 200। ওইটা আপনার নামে চালাই দিতে পারেন, যেটা আপনি আচ্ছা করছেন। আপনাদের আলোচনা। আর স্যার মানে স্যার আপনি যখন ফার্স্ট কাজটা পান কিভাবে পান, কতদিন ওয়েট করছেন কিভাবে, বা কিভাবে কি করছেন, এটা জানতে চাচ্ছিলাম। ওয়েট করতে হচ্ছে, অনেকদিনই ওয়েট করতেছে। আমি প্রথমে মূলত সাব কন্ট্রাক্টে কাজ করতাম, আমার এক বড় ভাই উনি কিছু কাজ দিত, ওইগুলো করতাম আমরা। তারপরে মূলত তার কাছ থেকেই শিখা, মানে সে দেখাইতে চাইতো না আমাদেরকে কিভাবে সে করতেছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলতেছি আমি। সে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কাজ করতো, সে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে আমাদেরকে দিয়ে মূলত মার্কেটিং করাতো। তো আমরা বুঝতে পারতাম না, সে আমাদের বাংলা টাকায় দিত, বাট সে ক্রিমটা সেই খাইতো, মেজরিটি টাকার অ্যামাউন্টটা সে নিয়ে নিত। তো পরে যখন একটু বুদ্ধি টুদ্ধি হলো, মাথার মধ্যে ঢুকলো, তখন নিজে নিজেই ফাইন্ড আউট করলাম যে আসলে আমার বস বা বড় ভাই সে কোন জায়গা থেকে এই কাজগুলো আনতেছে। সেটা করার পরে ওই কাজে যখন ফাইন্ড আউট করতে পারলাম যে সেই জায়গা থেকে আনতেছে, তখন আমিও ওই জায়গাগুলোতে রেজিস্ট্রেশন করলাম, করে তারপরে তাদের মতো আমিও শুরু করি, এই রকমের আর কি। স্যার প্রথম প্রথম তো আমার কাজ পাওয়া খুব টাফ ছিল, এই তো যেহেতু আপনি মার্কেট প্লেসের কথা বলে ডাইরেক্ট বলতেছেন। হ্যাঁ, কাজ পাওয়া তো একটু টাফ প্রথম প্রথম ছিলই। কাজ তো পেতে হলে আপনাকে আগে জানতে, আপনাকে তো কেউ চিনে না, জানে না, ট্রাস্ট করবে না, তাই না? তো জি স্যার। সেক্ষেত্রে আপনাকে কোনো সাপোর্টিং কাজ করে যেতে হবে কেউ সাথে। যেমন দেখেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয়, তারা কিন্তু প্রথম 6 মাস 1 বছর কিন্তু বড় বড় ডাক্তারদের চেম্বারে বসে খালি প্রেসক্রিপশন লেখে, তো তার পাশে পাশে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে, তাই না? তো মূলত জি স্যার। প্রথম দিকে আপনাদেরকে ওইটাই করতে হবে, যে কোনো সিনিয়র যদি কেউ থাকে তার সাথে টিম ওয়ার্ক করে তার কিছু কাজ, দেওয়া কাজ আপনাদেরকে করে দিতে হবে। ওইটা আপনি পোর্টফোলিওতে উল্লেখ করতে পারবেন যে আমি এই সাইটের, আপনি ওই সাইটের কিছুই করেন নাই, আপনার বসই করছে সবকিছু, জাস্ট তারপর আপনার নামটা তুলে দিতে পারবেন যে আমি আমি এই সাইটের টিমে ছিলাম, এই সাইটটাতে যে কাজ হয়েছে সেই কাজের আমি একজন টিম মেম্বার।
এইগুলা যখন পোর্টফোলিওতে বসাবেন তখনই আস্তে আস্তে প্রথমে আপনাদেরকে এবার করতে হবে, তারপরে তো নিজেরা কিছু কাজ করবেন। নর্মালি যদি নিজের কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের কাজ যদি নিজে নিজে এসইও করেন তাহলে ওটা তো 100%ই পোর্টফোলিওতে তুলে দিতে পারতেছেন, যেটা আপনার কাজ। হ্যাঁ, এইভাবে 2-4 মাস তো যাবে মূলত, যাইলে তারপর হয়তো বা আপনি বিটের আপনাকে কেউ রেসপন্স করবে। আর ভাগ্য ভালো হইলে আসলে বিট করার ক্ষেত্রে এমনও হয় যে প্রথম বিটই আপনি একটা বিট করলেন, দেখলেন যে ওখান থেকে আপনাকে চয়েস করলেন। এটা ডিপেন্ড করে কপালের উপরে, বাট ইন জেনারেলি আপনার চিন্তা করলে 2-3 মাস মূলত আপনাদেরকে এভাবে হয়তো ওয়েট করতে হবে, বিভিন্ন সাব কন্ট্রাক্টের কাজগুলো আপনাদেরকে ট্রাই করতে হবে। স্যার আমাদের তো স্যার কোনো বড় ভাইটাও নাই স্যার, আপনার আন্ডারে কোনো কাজ পাওয়া যাবে নাকি? পারতে পারেন, ইভেন আমার এখন আসলে এসইও প্রজেক্ট অলমোস্ট শেষ, একটাই আছে। এটা হলো যে একটা ফরেন কান্ট্রি, ওটা কাজ শেষ হয়ে গেছে, এখন জাস্ট অবজারভেশনে আছে, কোনো কাজ করতেছি না, আমি রেজাল্ট পাওয়ার জন্য আমি ওয়েট করতেছি। নতুন কন্ট্রাক্ট এখন পর্যন্ত আমার সাথে কোনো বিট হয় নাই, আমার 6টা কাজ ছিল, 6টাই শেষ হয়ে গেছে লাস্ট 6 মাসে। আর আমি রিসেন্টলি বিটও করতে সময় পাইনি, আমি বিট করবো হয়তো বা 2-3 দিনের মধ্যে আবার কিছু নতুন কাজের জন্য, নতুন কাজ আসলে তখন ওটার সাথে আপনার টাই আপ হতে পারে। আগের ব্যাচের কিছু স্টুডেন্ট ওরা কাজ করছে আমার সাথে, এই 6টা প্রজেক্টের সাথে 4টা প্রজেক্টেই ওরা ইনভলভ ছিল, মূলত ওরাই করছে আসলে এগুলা, আমি জাস্ট ওদেরকে দেখাই দেখাই দিছিলাম এই আর কি। আর স্যার আপনাদের আপনার আন্ডারে কাজ করতে হলে আমাদের খুব ভালো হইতো, মানে আমরা আপনার সাথে আপনার আপনার কাছ থেকে আমরা শিখছি, আপনি কিভাবে শিখান সেটা আমি বুঝি জানি, আপনি হয়তো আমাকে আপনার মানে সব দিক দিয়ে আমাদের সুবিধা হইতো আর কি। আসলে আপনাদের এসইওটা আপনার আসলে এসইওটা আমার জন্য এখন পুরান জিনিস, তো মানে এটা নিয়ে এখন আর আমি মানে খুব একটা সময় নষ্ট করতেছি না। ব্যাপারটা হয়েছে এক সময় ছিল যে সারাদিন এসইও নিয়ে বসে থাকতাম, প্রচুর কাজ নিতাম, কাজ করতাম, কাজ ডেলিভারি দিতাম, বাট এখন হলো যে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কোনো টপিকস না, মানে এটার পিছনে সময় নষ্ট করে কি করবো আমি। দ্যাটস ওয়াই এই জন্য মানে অন্যগুলো নিয়ে না, আপকামিং যে ট্রেন্ড গুলো ওই ট্রেন্ড গুলো নিয়ে মূলত আমি কাজ করি। আমি কিন্তু আপনাদের কতটুকু পড়াশোনা করেন আমি জানি না, এই এসইও শিখাচ্ছি আপনাদের। আমি ড্যাম শিওর যে আপনারা যত ঘন্টা না পড়ালেখা করেন তার চেয়ে আমি 4 বেশি হলে মিনিমাম ডাবলের চেয়ে 3 ডাবল পড়াশোনা আমি করি। তো জি স্যার। ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন একটা সেক্টর, এই সেক্টরে টিকে থাকতে হলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। এখানে কোনো দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, চিন্তা করতে হবে এখন কয়টা বাজে, 12টা বাজছে, মানুষ ওই রুটিন ওয়ার্ক করা যাবে না এখানে, যে রাত 12টা বাজছে ঘুমাইতে হবে। এখানে চিন্তা করতে হবে কাজ একটা ধরছি এটা শেষ করতে হবে, তারপর হচ্ছে ঘুম। হুম। হ্যাঁ, যেমন স্যার আমার এমন রাত যায় যে কোনোদিন আমি ফজরের সময় ঘুমাই, কোনো সময় দেখা যায় যে আমার পুরো রাতই আমি যাক না, সকালে আমি 10টা বাজে ঘুমাচ্ছি। দিন আর রাত নাই, এটা আপনার দেখবেন যে আপনার সাথে এটা ম্যাচিং হয়ে যাবে, কারণ যখন কাজের নেশায় বসে যাবেন না তখন দেখবেন যে আর কিছু ভালো লাগবে না, তখন শুধু কাজ করতেই মন চায়। আমার আজকেরও আমি ইউডিমি থেকে আমি আজকেরও 2টা কোর্স আমি পারচেস করছি। তা আপনারা চিন্তা করতে পারেন না যে কেন করছি আমি, বিকজ অফ if I know then I can give you the output, if I don't know then I cannot give anything for you, তাই না? So that means জি আমরা যারা এই সেক্টর নিয়ে কাজ করি তারা পড়াশোনা যত বেশি করবেন, আমি যে জিনিসটা আপনাদেরকে শিখালাম এটা হলো যে আপনাদের একটা বেসমেন্ট, মানে আপনার চৌরাস্তার মুখে আপনাদেরকে ছেড়ে দেওয়া, রাস্তা দেখাই দেওয়া হয়েছে, রাস্তা 4টা আছে, তুমি কোন রাস্তায় যাবা। এখন যদি আপনি চয়েস করেন যে রাস্তা দিয়ে ঘুরে আপনার ঘরে আসা যায় সেই রাস্তায়, তাহলে তো হবে না, আপনাকে চয়েস করতে হবে আপনার ঘরের বাইরের যে রাস্তাগুলো আছে সেগুলো। তো এখন এটার উপরে প্রচুর স্টাডি করবেন, দেখবেন ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, হ্যাঁ দেখবেন যে কি পরিমাণ এলিমেন্ট যে আপনারা পাবেন, আপনি চিন্তা করতে পারবেন। আমি 2019 ভার্সনে আমার যে এসইও যে ডিভিডি যেটা ছিল, যেটা আমি এতদিন সেল করতাম, মানে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতাম, আমার 2019 ভার্সন নিয়ে আমি কাজ করতেছি। 2019 ভার্সন আমার ডিভিডি আসতেছে বাজারে, রেপটোতে যাবে, ইশিকনে যাবে, তারপরে আরো বিভিন্ন এডুকেশন যে সেন্টার গুলোতে সেল করতে ওগুলোতে যাবে। তো এই যে 2019 ভার্সন আসতেছে, আমি কি আগের ভিডিও গুলোই কি এখানে দিব না, আগের কিছু কিছু থাকবে, এর সাথে 90 বা 70 to 90% নতুন নতুন টপিক কিন্তু ইনক্লুড হবে। তার মানে আমি যদি সেই আগের ডিভিডি নিয়ে বসে থাকতাম 2019 এসে, কিন্তু আমি এমন কোনো প্রোডাক্ট আমি সেল করতে পারতাম না। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন অ্যান্ড লার্ন অ্যান্ড লার্ন অ্যান্ড মোর। শিক্ষা কোনো শেষ নয়, শিখতে হবে, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। জি স্যার।
এটাই হলো বিষয়। তবে এসইও এর কাজটা মজার, যদি করতে পারেন তাহলে মজার। আর এসইও তে ডিমান্ড আছে মার্কেটে। আর সবচেয়ে বড় কথা হলো যে এসইওটা করে আপনাদের, যেটা আমি সাজেশন করতে পারি, আমার কাছে যেটা সাজেশন আপনাদের জন্য সেটা হলো যে আপনারা আহ, এরপরেই যেটা শেখা উচিত আপনাদের, যারা এখন এসইও শিখতেছেন তাদের জন্য, তারা যেটা করতে পারেন যে ড্রপ শিপিং এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতে পারেন। তাহলে আপনার নিজের সাইটকেই নিজে কি করবেন, এসইও করবেন, তাহলে আর আপনার কোনো ঝামেলা নেই। এটা একটা ইন্স্যুরেন্সের মতন হয়ে যাবে ব্যবস্থাটা। ড্রপ শিপিং প্লাস অ্যামাজন অ্যাফিলিয়েট বা আলিবাবা অ্যাফিলিয়েট বা ইবে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা শিখলে তাহলে আপনাদের এই এসইওটা ইমিডিয়েট আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন, মানে এসইও যেটা শিখলেন আর কি। জি স্যার। স্যার আমি চিন্তা করতেছিলাম যে স্যার আমার এই কোর্স শেষে আমি আবার ইসেকন থেকে ইসে কোর্সটা শিখবো, মানে ওয়েব ডিজাইনিং কোর্সটা শিখবো স্যার। হ্যাঁ, শিখতে মানে পারেন, কোনো অসুবিধা নেই। সেখান থেকে শিখতে পারেন, সমস্যা তো নাই। সেখানে কি ওই ডিজাইন মনে হয় একজন ফিমেল শেখায় সোফার, আমার কাছে হ্যাঁ যেটা হ্যাঁ মনে হয়। ও চিটাগং এরই, উনিও চিটাগং। স্যার, আপনার আন্ডারে মনে হয় কোনো কাজ আসলে কি কাজ পাওয়ার কোনো অপরচুনিটি কি আছে? আমি গ্রুপে পোস্ট করে দিই তো, আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিব যে এই কাজ আছে, কে কে করতে চান, কে কে করতে চান না। কাজ আসলেই আমি পোস্ট করে দিব, কারণ আমারও তো মানুষ দরকার। জি স্যার। স্যার আপনারা যতগুলা ক্লাস করছেন আমি যদি দেখাইতে পারতাম, আহ, আপনার প্রত্যেকটা ক্লাস স্যার আমি ভিডিওগুলো দেখে নোট করে এবং এগুলো আমি কম্পিউটারে টাইপ করে আমার মতো করে সাজায় রাখি সবসময়, যাতে কোনো একটা সিচুয়েশন যদি আমি পড়ে যেত আমি সেটা দেখে আমি ই করতে পারি। এভাবে আমি পুরো মানে আমার মতো করে সাজায় রাখি, নোট করে রাখি ওয়ার্ডে, সেটা আমি পিডিএফ ফাইলে আমার মতো করে রাখা দিই। এটাই হওয়া উচিত। আমি ওটা আপনার কাছে হয়তো সাবমিটও করতাম, বাট ক্লাসটা এমন আমার শেষ, এখন আমার পুরো ফুল কমপ্লিট হয় না ওইটা। থাকলে হয়তো আমি আপনাকে মেল করে সাবমিট করে সাইটে দেখেন কেমন হয়েছে, কি আসার বিষয়। আর ট্রাই করেন। এখনো দেখাইতে পারি যদি আপনি স্ক্রিন আমি শেয়ার করতে পারি স্ক্রিনটা। দেখবো না, লাস্ট আগামী ক্লাসে আরো অনেক কথা বলবো, না অসুবিধা নেই। আজকে রাখি, এখানে শেষ করি, ইনশাল্লাহ কথা হবে আগামী। জি স্যার, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।